তা আমি বলবো যে আমাদের সম্ভাব্য যে সমস্যাগুলো দেখছি, দিস আর মাইনরিটি, উই আর মেজরিটি এন্ড উই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, মাননীয় সহকর্মী নির্বাচন কমিশনার বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই দুটো কারণে। এক, আপনারা সাধারণভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি নন। আপনারা বিশেষ সময়ে জাতির ক্রান্তি লগ্নে আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে সিলেক্টেড পিপল, সো টেক প্রাইড ইন ইউর অ্যাপয়েন্টমেন্ট, এবং আমরা গর্ববোধ করতে চাই আপনাদেরকে নিয়ে। দ্বিতীয়ত, একটি ইতিহাসের ক্রস রোডে দাঁড়িয়ে একটা বড় কিছু করার সৌভাগ্য আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আর আমরা মানে আপনারা, আপনারা মানে আমরা। ইলেকশন কমিশন যখন ডিফাইন করা হয়, ইলেকশন কমিশন বলতে কিন্তু কমিশনকে লিড করা হয় না। কমিশনের হয়ে যারা কাজ করেন তারা সবাই ইলেকশন কমিশন, একদম মাঠ পর্যায়ের ওই আনসারের সদস্য সহ। সুতরাং আমরা যারা এই সুযোগের অংশ হয়েছি, আমরা সবাই সৌভাগ্যবান, ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এই পর্যন্ত মাঠ পর্যায়ে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে ইলেকশন কমিশনের অসাধারণ ভালো কাজ হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। আনফরচুনেটলি ঢাকা শহরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার কারণে আমাদের এই মাঠ পর্যায়ে এত ভালো কাজগুলো সামনে আসে, সেইভাবে প্রতিফলিত হয়নি। আমরা এবার যেমন দেখতে পাচ্ছি, যে কোনো সময়ের চেয়ে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে দল এবং প্রার্থীদের কিন্তু সহযোগিতা যে কোনো সময় চেয়ে বেশি। যে কোনো সময় চেয়ে এই ঘটনাগুলো ছাড়া, এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। সেদিন আইজিপি মহোদয় বলছিলেন গত রবিবারের দিনের মিটিং এ, যে উনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন যে কোন নির্বাচনে কি পরিমাণ সহিংসতা হয়েছে, এবং আমরা দেখেছি কোন কোন নির্বাচনে 106 জন নিহত হয়েছে, বেশি অতীতে না, এই নিকট অতীতে। তা আল্লাহ সেদিক থেকে আমাদেরকে ভালো রেখেছে, এবং এটা হয়েছে আপনাদের ভালো কাজের জন্য। তা না হলে এখন আমরা অনেক খারাপ কিছু দেখতে পেতাম। সুতরাং লেট আস বিল্ড অন আওয়ার গুড থিংস, গুড পারফরম্যান্স এন্ড আওয়ার ক্যাপাবিলিটি। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে খারাপ জিনিস যেগুলো, সেগুলো যেন আমাদেরকে বিঘ্নিত না করতে পারে। অনেক সময় হয় না, একটা ঘটনা অনেক ভালোকে ঢেকে দেয়। আমাদের শহীদ ওসমান হাদির ঘটনাটা ছিল সেই রকম। এরকম ঘটনা যেন আর ঘটতে না পারে, সেই জন্য আমরা সতর্ক থাকি। এই ভোটের প্রেক্ষাপট সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমি আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা শেয়ার করে শুরু করতে চাচ্ছি। আমি প্রথম নির্বাচন ডিউটি পালন করি 1991 সালে ইয়াং অফিসার হিসেবে। ঢাকা শহরে, পুরান ঢাকা ছিল আমাদের দায়িত্বপূর্ণ এলাকা। তারপরে দায়িত্ব পালন করলাম 96 সালে, তারপর যৌথ বাহিনী কমান্ডার হিসেবে 2008 সালে। তিনটারই প্রেক্ষাপট ভিন্ন ছিল। আমি ওই তিনটা অভিজ্ঞতা কোনোটাই এখন মিলাতে পারছি না 2026 এসে। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট একটা ধারণ করেছে, বিকজ অফ দ্য ট্রানজিশন দ্যাট উই হ্যাভ সিন ইন 2024। এবং বিশদ আর আমি না করি। আমি কমিশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমার কমিটি যে কাজগুলো করে, মূলত আইন শৃঙ্খলা, পোস্টাল ভোট, আইটি রিলেটেড কার্যক্রম, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন রিলেটেড কার্যক্রম, আপনার পর্যবেক্ষক রিলেটেড কার্যক্রম, এবং কিছু সাধারণ বিষয়। আমি চেষ্টা করবো এগুলোর মধ্যে থাকা এবং আপনাদের কিছু কিছু বিষয়কে অ্যাড্রেস করা। বাইরে ওই কিছু কিছু ইতিমধ্যে অ্যাড্রেস হয়ে গেছে। আমি প্রথমে আইন শৃঙ্খলা দিয়ে শুরু করি। আমরা লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করেছি, যেটা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ইতিমধ্যে বলেছেন। আমাদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে আপনাদের জন্য, you will have full support of the election commission in delivering your legal responsibility. আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে, এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাই গ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেভাবে পুলিশিং করবে।
আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব, দিস ইজ নট টলারেটেড। এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। And institutions, police, পুলিশকে রাস্তায় অপমানিত করতে থাকে, কাজ করতে না দেয়, সম্মান না দেখায়, তাহলে আমাদের স্টেটের লিডার থাকে না। So আপনারা please ensure, take a and re-establish the lead of the state through your আমরা যে জায়গাগুলোতে আমরা জানতে চাই, বুঝতে চাই, ওসি এন্ড আবার, কারণ এগুলো নিয়ে কথা হয়, এগুলো নিয়ে কথা হয় পলিটিক্যাল। অন্তত আমি রিকোয়েস্ট করতে থাকি তো যে এখানে এই ওসিটাকে চেঞ্জ করে দেন, এখানে। তো আমরা এইগুলোর ব্যাপারে আমাদের অ্যাকশনে যায় না। আমরা যে পরিপত্র দিয়েছি এক্সেপশনালি এবার পরিপত্র প্রথমে জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এই বিশেষ সিচুয়েশনে আমরা একটা পরিপত্র জারি করেছি, সেখানে 13টা বিষয় আমরা উল্লেখ করেছি যেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে নিরাপত্তার ক্ষেত্রে। দয়া করে না করে থাকলে পড়বেন। এবং সেখানে আমরা কতগুলো নির্দেশনা দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে দ্রুততম সময়ে আমরা জয়েন্ট অপারেশন শুরু করতে চাই। আপনারা জানেন গত রবিবারের দিন আমরা সকল বাহিনী প্রধান ইনক্লুডিং সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান আলাদাভাবে সবার সাথে আমরা বসেছি এবং এই নির্দেশনাগুলো দিয়েছি। আমি এখানে আশা করব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হওয়া দরকার। আজকের মধ্যে হলে খুবই ভালো, না হলে লেটেস্ট বাই টুমরো। কারণ বাহিনীগুলো প্রস্তুত আছে তাদের অপারেশন অর্ডার বের করার জন্য এবং মাঠে কাজ শুরু করার জন্য। জয়েন্ট অপারেশন পরিচালিত হবে এবং জয়েন্ট অপারেশনের কয়েকটা অবজেক্টিভ থাকবে, আপনারা নিজেরা আরো বের করতে পারেন। তার মধ্যে নাম্বার 1 অবৈধ অস্ত্র উদ্ধার, নাম্বার 2 সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অন্ততপক্ষে এলাকা ছাড়া করা। সন্ত্রাসী যদি এলাকা থাকে তাহলে আপনারা এলাকা ছাড়া থাকবেন, ওদেরকে দৌড়ের উপর রাখতে হবে, তাহলে আপনাদেরকে ওরা দৌড়ের উপর রাখবে। আর 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলের মাঝে একটা শান্তি এবং নিরাপত্তার আবহ তৈরি করা। ডেপ্লয়মেন্টের ডিউরেশনের ব্যাপারে কথা হয়েছে। আমরা সাধারণভাবে নির্বাচনের সামনে ডেপ্লয়মেন্ট হয়, ভোট কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট হয় 5 দিন, কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট আছে, এটা তো চলমান ডেপ্লয়মেন্ট। ভোট কেন্দ্রিক ডেপ্লয়মেন্টের সাথে বাজেটের ইমপ্লিকেশনস আছে, সেটা আলাদা। বাকিগুলো তো চলমান এবং এটা চলমান থাকবে। আমরা তারপরও চেষ্টা করছি যে 5 দিনটাকে 1 দিন বাড়ানো যায় কিনা, তাতে করে আপনাদের হয়তো ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে। আমরা খেয়াল করছি যে নির্বাচনকে সামনে রেখে এটা আসলে সম্ভবত একটা প্যাটার্নও, শহর কেন্দ্রিক ঘটনা ঘটানোর প্রবণতা বেশি। তার কারণ এতে যে পরিমাণ বয়ান্সি পাওয়া যায়, কিন্তু খেয়াল করছি। এবং সম্ভবত ঢাকাকে টার্গেট করে যে ঘটনাগুলো ঘটলো, এটার পেছনে এই ধরনের সুপরিকল্পিত পরিকল্পনা থেকে থাকলেও থাকতে পারে বলে আমরা মনে করি। আমাদেরকে সেরকম ধারণাও দেওয়া হয়েছে। আমরা চেক পয়েন্ট অপারেশনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি। বিশেষ করে ওসমান হাদির ঘটনার পরে আমাদের কাছে মনে হচ্ছিল আমাদের যদি চেক পয়েন্ট প্রোটোকলটা খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারতাম, তারা কি এলাকা ছেড়ে পালাতে পারতো? আমাদের মনে হয় একটু ইন্ট্রোস্পেকশনের দরকার আছে। তো আমরা এটার ব্যাপারে বলছি যে চেক পয়েন্ট অপারেশনটা পুরো দেশব্যাপী, কিছু হবে মোবাইল চেক পয়েন্ট এবং সকল বাহিনী এটা সমন্বয় করতে হবে, এটা চালাতে হবে। সমন্বয়ের প্রশ্ন এসছে, আমরা সুনির্দিষ্টভাবে বলেছি দুটো আপনার মেকানিজমের কথা। একটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি আছে, এই কমিটিগুলো কাজ করবে এবং কমিটিগুলো থেকে আপনারা ডাইরেক্টিভস দেবেন। আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ওনাদের একটা সেল থাকে। এই নির্বাচনকে কেন্দ্র করে এই সেলগুলোকে দয়া করে অ্যাক্টিভ করবেন,
যেখানে সকল বাহিনীর প্রতিনিধি থাকবে। সেখানে আমরা বলেছি 3C, কমান্ড, কন্ট্রোল, কোঅর্ডিনেশন। কমান্ড থাকবে স্ব বাহিনীর হাতে, কেউ কারো কমান্ড নিয়ে নেবে না, আমরা ক্লিয়ার করে দিয়েছি। কোঅর্ডিনেশনটা এই সেলের মাধ্যমে হবে, যাতে করে কোথাও ডুপ্লিকেশন অফ এফোর্টও না হয়, আবার কোথাও ভয়েরও না হয়ে যায়। আর নিয়ন্ত্রণের ব্যাপারটা, কন্ট্রোলের ব্যাপারটা আমরা বলেছি এগুলো ইভেন্ট ড্রিভেন। এখন কোনোখানে একটা ছোট অপারেশন, জয়েন্ট অপারেশন লঞ্চ করেছেন, বা কোনোখানে একটা ঘটনা ঘটেছে সেটা ইয়ে করা হচ্ছে, সেখানে তাহলে কোন একটা লিড ফোর্সের হাতে নিয়ন্ত্রণটা থাকতে হবে। তখন সবাই নিয়ন্ত্রণ করলে পারে, তখন দেখা যাবে এখানে বিশৃঙ্খলা দেখা যাবে। সো আমরা ক্লিয়ার করে এই কথাটা বলে দিয়েছি, আজকে সবার সামনে আবার বলে দিলাম, কাইন্ডলি মাঠে গিয়ে এটা বাস্তবায়ন করেন। প্রভিশনিং অফ ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, বিশেষ করে সেনাবাহিনী থেকে বারংবার এটা অনুরোধ করা হয়েছে। সেনাবাহিনী ইজ রেডি টু বি ডিপ্লয়েড ইন ফুল গিয়ার। তাদের 1/3 ডিপ্লয়মেন্ট আছে, তারা ইমিডিয়েটলি এই ডিপ্লয়মেন্টটাকে বাড়িয়ে দিবে, 1 লক্ষতে উন্নীত করবে। এবং তারা আমাদেরকে বলেছে যে যতদূর সম্ভব যদি ম্যাজিস্ট্রেট সাপোর্টটা দেওয়া যায় দুটো ক্ষেত্রে, যাতে করে তারা অপারেশনগুলো যথাযথ ইমপ্যাক্ট সহজে পরিচালনা করতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যাদেরকে তারা অ্যারেস্ট করে তাদেরকে যেন তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা যায় এবং একটা ডিসপোজাল দেওয়া যায়। মনে রাখবেন যে এই তাৎক্ষণিকভাবে যদি আপনি 7 দিনের একটা ডিটেনশনও দিতে পারেন, এটা যে ইমপ্যাক্ট হবে, ইলেকশন হয়ে যাওয়ার পরে 7 বছর জেল হলেও ওই ইমপ্যাক্ট হবে না। ইমপ্যাক্টটা তাৎক্ষণিক হতে হবে। Please avail the presence of all forces. আমি আবারও রিপিট করি, যে কোনো অ্যাক্টিভিটি যা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে, আন্ডারমাইন করবে, is not accepted and please don't tolerate. আপনারা টলারেট করবেন না। আর আমাদের ডেটারেন্ট ফোর্সেস এর প্রেজেন্স মাস্ট বি ফেল্ট। আপনাদের মুখ থেকে এসেছে যে কিছু কিছু ক্ষেত্রে সম্ভবত আমাদের প্রেজেন্সটা অনুভূত হচ্ছে না, এটা অনুভূত হতে হবে। ইন্টেলিজেন্স শেয়ারিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ সাকসেস। আমরা সবাইকে বলেছি, আমরা আগামী কালকে সকল গোয়েন্দা সংস্থা, আপনাদের একাধিক সংস্থা সহ আমরা মিটিং করব এবং সেখানে আমরা এই একই মেসেজটা দিয়ে দেব। মনে রাখবেন, ইলেকশন কমিশন ইজ আ কোঅর্ডিনেটিং বডি, মনিটরিং বডি, ইট ইজ নট অ্যান এক্সিকিউটিভ বডি। ইলেকশন কমিশনের যাবতীয় কাজ ইজ ডেলিগেটেড টু ইউ, আপনারা কিন্তু এক্সিকিউটর অন দ্য গ্রাউন্ড। সো আপনাদেরকে এই দায়িত্বগুলো নিয়ে করতে হবে। আমরা সবাইকে বলেছি ইন্টেলিজেন্স শেয়ারিং, যাতে যেসব ইন্টেলিজেন্স শেয়ার করা সম্ভব, কমন ইন্টেলিজেন্স, এমন কিছু এক্সক্লুসিভ ইন্টেলিজেন্স আছে, ইউ উড নট লাইক টু শেয়ার দোজ। আমরা বিশেষভাবে দেখতে চাই যে কোনো, আমাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয় গতদিন বলেছেন, ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন যে কোন একটা জায়গাতে ইনসিডেন্ট হয়ে গেলে যে ওই এলাকা সিল করার যে প্রোটোকল, এটা তারা রিভিজিট করেছেন এবং সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়েছেন। প্লিজ বি অন বোর্ড উইথ ইট। ওকে, আমাদেরকে সিটিজেন আইটা ব্যবহার করতে হবে। জনগণ কিন্তু সবাই জানে, এলাকার মানুষ কিন্তু জানে কারা ক্রিমিনাল, কারা দুষ্ট, কারা কি মানে পাকাচ্ছে। আমরা বলি না যে ভেতরে ভেতরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। তাদের সাথে আমাদের মনে কমিউনিকেশন যদি আমরা বাড়াতে পারি এবং আমরা এই মাঠ পর্যায়ে তথ্যগুলোকে নিয়ে যদি ইনফরমেশনকে ইন্টেলিজেন্সে রূপান্তরিত করতে পারি, তাহলে আমরা কিন্তু ভালো ফলাফল পেতে পারি। কারণ এখন বেশিরভাগ মানুষ কিন্তু ভোটমুখী এবং তারা চায় না যে খারাপরা এখানে প্রিভেইল করুক। পোস্টাল ভোট নিয়ে কয়েকটা কথা বলি। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা জানেন যে 3 ধরনের ভোটার যারা ইন কান্ট্রি ভোট দিবেন, তাদের রেজিস্ট্রেশন কিন্তু আর 2 দিন বাকি আছে, 25 তারিখ পর্যন্ত। আপনারাও তার মধ্যে শামিল। তো আপনাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজের অর্গানাইজেশনের সবার রেজিস্ট্রেশন সম্পন্ন করানো এবং আপনাদের অধিভুক্ত এলাকায় যত সরকারি কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদের এগুলো নিশ্চিত করা। জেলখানাটা আমরা আলাদাভাবে ট্রিট করছি, সুতরাং সেটা নিয়ে আমরা বলছি না। আইজি প্রিজন সহ জেলখানা আমাদের সাথে অনবোর্ড আছে, সেটা আমরা করছি। নির্বাচন অফিসিয়াল যাদেরকে আমরা সিলেক্ট করেছি, যেহেতু তাদের সিলেকশনটা একটু বিলম্বিত হয়েছে, আমরা তাদের রেজিস্ট্রেশনের ডিউরেশনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, বা তাদেরকেও বলতে হবে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করতে। ওকে, আমাদের যে প্রেজেন্টেশনটা দিয়েছেন ডক্টর সালিম, আমি তার বাইরে আমি গিয়ে কয়েকটা জিনিস একটু আমার মনে হয় ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন আছে। একটা হচ্ছে
আপনাদের কাছে ভোটার তালিকা যেটা যাবে, চূড়ান্ত ভোটার তালিকা যেটা যাবে, সেই ভোটার তালিকাতে তো আপনারা দেখেছেন যে কারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। পোস্টাল ব্যালট দুই ধরনের, একটা ওসিবি আউট অফ কান্ট্রি ভোটিং, একটা হচ্ছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং। সো ওই ব্যক্তির, ওই ভোটারের আপনারা দেখেছেন কিভাবে ওসিপি এবং আইসিপিভি লেখা থাকবে। এটা হচ্ছে টোটাল যেটা সকল প্রিজাইডিং অফিসারের কাছে কেন্দ্রে থাকবে। তো ওই কেন্দ্রের কোনো একজন ব্যক্তি সশরীরে এসে হাজির হলে তিনি আর ভোট দিতে পারছেন না। কিন্তু যেটাকে আমরা রিটার্নিং অফিসারের কেন্দ্র ডিক্লেয়ার করেছি, পোস্টাল ভোটিং এর জন্য কিন্তু রিটার্নিং অফিসারের অফিসকে একটি কেন্দ্র হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা দেখে নেবেন, আইন করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে আপনি প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে পারেন এবং প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার নিয়োগ দিতে পারেন। এইখানে আপনাকে দুটো লিস্টই থাকবে আপনার কাছে, একটা হচ্ছে কমপ্লিট লিস্ট, সফট কপি আছে, আর একটা হচ্ছে এই শুধু ওসিবি এবং আইসিপিভির শর্ট ভার্সনটা, এই কজনের তালিকা, যাতে করে আপনার টিক করে মেইল গ্রহণ করার পরে, ভোটটা রিসিভ করার পরে যেন আপনি হিসাবটা রাখতে সহজ হয়। কারণ পুরো তালিকা ধরে সময় সিকিউরিটির একটা ব্যাপার আছে, বিশেষ করে দেশের বাইরে থেকে যে ভোটগুলো আসছে, দেশের ভিতরে যে ভোটগুলো হচ্ছে, এগুলো কিন্তু আপনার লোকাল পোস্ট অফিস আপনাকে ডেলিভার করে দিচ্ছে। আর দেশের বাইরে থেকে যে ভোটগুলো আসছে, এইগুলো মেল প্রসেসিং সেন্টার ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে যতবার প্রয়োজন ততবারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা ডেলিভার করবে সেন্টারে, এবং বাংলাদেশ পোস্ট অফিস এটাকে হোল্ড করবে না, এখানে 1-2 দিন পর পরই কিন্তু আপনাদেরকে দিতে থাকবে। সো 21শে জানুয়ারির পরে, 21শে জানুয়ারিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তাদের প্রতীক বরাদ্দ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু ভোট দেওয়া, টেকনিক্যালি দ্যাট ইজ দ্য টাইম যখন পোস্টাল ভোটের ভোটাররা ভোট দিবেন। ভোট দিয়ে 2-1 দিনের মধ্যে ড্রপ করে দেওয়ার কথা। আপনারা ধরে নিতে পারেন 21শে জানুয়ারির পর থেকে আপনাদের কাছে ভোটগুলো পৌঁছানো শুরু হবে। সো আপনাদের মানসিক প্রস্তুতির জন্য বললাম, এখানে কয়েকটা প্রিপারেশন আছে। এক নম্বর হচ্ছে প্রত্যেক রিটার্নিং অফিসারকে এনশিওর করতে হবে ফ্ললেস রিসিপ্ট অফ দ্য ভোট, মানে প্রত্যেকটা ব্যালটকে আইন ফলো করে যথাযথভাবে গ্রহণ করা। একটা তো হচ্ছে আপনি যখন কিউআর কোড স্ক্যান করলেন, অটোমেটিক্যালি ফর্ম 12 জেনারেট হলো, আর তালিকার মধ্যে টিক করে 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 এই প্রত্যেকটা ভোটকে কিন্তু এখানে রাখতে হবে, যাতে করে আপনার একটা ফিজিক্যাল অ্যাকাউন্টিং থাকে। 1, 2 এটা সংরক্ষণ। ভোট তো গণনা হবে আরো 15-20 দিন পরে বা 10 দিন পরে। এটা সংরক্ষণের জন্য আমরা বলেছি অবশ্যই আপনারা যেখানে রাখবেন সেটা আপনাদের ট্রেজারি হতে পারে, আপনাদের অন্য কোনো লকার হতে পারে, সেটার জন্য সিসিটিভির আওতায় থাকে। একাধিক বাহিনীর প্রেজেন্স রাখবেন ওখানে, সিঙ্গেল বাহিনী না। পুলিশের সাথে আনসার বা পুলিশের সাথে বিজিবি বা পুলিশের সাথে সেনাবাহিনী হয়তো পাবেন না, কিন্তু একাধিক বাহিনীর প্রেজেন্স আপনারা নিশ্চিত করবেন সেখানে। এবং if not two, at least one গোয়েন্দা বাহিনীর প্রেজেন্স নিশ্চিত করবেন। এবং এটা সার্বক্ষণিক, যাতে কেউ কাউকে দোষারোপ করতে না পারে, এবং এটা যেন সার্বক্ষণিক ট্রান্সপারেন্সিতে রক্ষা হয়, নিরাপত্তা যেন নিশ্চিত হয়। গণনার ব্যাপারে যখন বলা হয়েছে, আমি এটা আরেকটু ভেঙে বলি। গণনাটা শুরু হচ্ছে কিভাবে? বিকাল 4:30টার সময় যখন ভোট গ্রহণ শেষ হয়ে গেল বাংলাদেশে, দ্যাট ইজ দ্য লাস্ট টাইম যখন পর্যন্ত আমরা পোস্টাল ভোট রিসিভ করব। 4:30টার পরে কোনো ভোট আসলে আমরা এটা রিসিভ করব না, এটা বাতিল। 4:30টার সময় আমি যে ভোটটা রিসিভ করলাম, আমি 4:30টার সময় আমার পোস্টাল ভোটেরও কেন্দ্র গণনার কাজ শুরু করবে। এখন তাদের গণনার কাজটা অন্যদের চেয়ে ভিন্ন। অন্যরা তো এসে বাক্সগুলো উজাড় করে দিল, এদেরটা ভিন্ন। একটা একটা করে খাম খোলা হবে, সাদা হলুদ খামটা খুলে ঘোষণাপত্র দেখা হবে। ঘোষণাপত্র যদি পাওয়া যায় সঠিক, সেই ঘোষণাপত্র সঠিকটা জমা করা হবে, আর এই খামগুলোকে ড্রপ করে ফেলে এগুলো সঠিক ভোট অ্যাকুমুলেট করা হবে। এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে ব্রিগেডিয়ার সালেম যেমনটা বলেছেন যে কেউ হয়তো ভুল করে ঘোষণাপত্র যদি সাদা খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে, ব্যালট খামের মধ্যে, তাহলে আপনাকে দুটো খামই ওপেন করতে হতে পারে। প্রথমে জেনারেলি আমরা দুটো খাম প্রথমে ওপেন করব না, একটা খামই ওপেন করব। ঘোষণাপত্র পেয়ে যাব, ঘোষণাপত্র সঠিক থাকলে খামগুলো জমা করব, যাতে করে আমি ডিসঅ্যাসোসিয়েট করে ফেলতে পারি যে কে ভোট দিয়েছেন। কারণ ঘোষণাপত্রের মধ্যে ভোটারের নাম লেখা আছে, তো আমরা চাই না যে ওখানে কেউ ভোটারের নামের সাথে সে কাকে ভোট দিয়েছে এটা লিংক করার চেষ্টা করুন। এখানে তাহলে অ্যানিমিটি প্রশ্নটা চলে আসবে।
কিন্তু যদি কেউ ভুল করে অশিক্ষিত মানুষ বা আমার মতো নির্বোধ মানুষ ঢুকিয়ে দিয়েছেন সারা ইয়ের মধ্যে 3টা আমাদেরকে মেনে নিতে হবে সেটা, ঠিক আছে? সো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি ব্যালট গুলো বের করবো, এক জায়গায় জমা করবো। এখন কিন্তু ব্যালট খুলছি না, জমা করছি। আমার 2 রঙের ব্যালট, জাতীয় নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য পিঙ্ক কালারের ব্যালট এক জায়গায় আমি জমা করলাম। সব শেষ। এখন শিফটিং, সাদা ব্যালট একদিকে চলে গেল, পিঙ্ক ব্যালট একদিকে চলে যাবে, এক টাইম গণনা শুরু হয়ে গেল। পোস্টাল ব্যালটের জন্য আমরা আলাদাভাবে ধারা 36 আরপিওতে বলা আছে যে কোন কোন ভোট বাতিল হবে, কিন্তু পোস্টাল ব্যালটে যেহেতু ভিন্ন, আমরা এটা সংশ্লিষ্ট ধারাতে ধারা 27 এর মধ্যে কোন কোন ভোট বাতিল হবে এটা আমরা অতিরিক্ত বলে দিয়েছি। 6 ধরনের ভোট বাতিল হবে পোস্টাল ব্যালটে। এক, যে ব্যালটের মধ্যে কোনো চিহ্নই নাই, তার মানে দিস ইজ বাতিল। 2, যেখানে কোনটাতে উনি চিহ্ন দিয়েছেন এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, একাধিক জায়গাতে পড়ে গেছে। আর আমরা এই চিহ্নটা বলেছি টিকও দিতে পারেন, ক্রসও দিতে পারেন, কারণ নর্থ আমেরিকায় আমরা যেটাকে টিক ব্যবহার করি আমাদের অঞ্চলে, তারা আবার ক্রস দিয়ে অভ্যস্ত। সুতরাং টিক ক্রস আমরা দুটোকেই নিচ্ছি, যে জায়গাটা দেওয়া আছে সেই জায়গাতে টিক বা ক্রস যেটাই থাকুক না কেন আমরা রিসিভ করব। এখন টিক বা ক্রস যদি একাধিক চিহ্নকে ছাড়িয়ে যায় তাহলে পরে সেটা বাতিল। 3, উনি যদি সুপরিকল্পিতভাবে একাধিক সিম্বলে ইয়ে করে থাকেন, মার্ক করে থাকেন, প্রথমে একটা দিয়েছেন, কনফিউজড হয়ে আরেকটাতে ওটাকে কেটে এখানে দিয়েছেন, আমি বুঝবো কোনটা, বাতিল। এই গেল 3টা। 4, যদি তিনি ঘোষণাপত্রে স্বাক্ষর না করে থাকেন সেটা বাতিল। 5, কারো ভোট যদি বেলা 4:30টার পরে এসে পৌঁছায় 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের শেষ হওয়ার পরে। আর 6, যেটা একটা ট্রিকি ব্যাপার, এটা পুরা আসনের ভোট বাতিল হয়ে যাবে পোস্টাল ভোট যদি 21 জানুয়ারির পরে আদালতের রায়ে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায়। মনে করেন কেউ প্রার্থীটা ফেরত পেল আদালতের রায়ে 21 জানুয়ারির পরে, অর্থাৎ যেদিন আমাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে, তারপরে প্রার্থী তালিকা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আনফরচুনেটলি ওই আসনের সকল ভোট বাতিল হয়ে যাবে। এটা আইনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি একটু স্পষ্টীকরণের জন্য বলে দিলাম। এই সার্বিক বিষয়ে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি, ভিডিও টিউটোরিয়াল। আমরা ভোট গ্রহণ থেকে শুরু করে এই পোস্টাল ভোট ম্যানেজমেন্ট, এটা একটা টিউটোরিয়াল করে দিচ্ছি, আপনারা এটা দেখলে পারে আমার মনে হয় উপকৃত হবেন। হাজতীদের ভোটের ব্যাপারে আমরা কেউ একজন প্রশ্ন করেছেন, আমরা সুনির্দিষ্টভাবে ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যাদের ওই সময় পর্যন্ত হাজতে থাকার সম্ভাবনা নাই তাদেরকে রেজিস্ট্রেশন করাবেন না। এটা শুধুমাত্র দীর্ঘমেয়াদী হাজতি যারা আছেন নিশ্চিতভাবে তাদের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, সিসিটিভির ব্যাপারে বলি, আমরা কেন্দ্রীয়ভাবে সিসিটিভি কিনছি না, কিন্তু আপনাদের উপর নির্ভর করছি। দয়া করে সিসিটিভিটা ইনশিওর করবেন। বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেগুলোর মাধ্যমে হতে পারে গভর্নিং বডিগুলোকে আপনারা অনবোর্ডিং করে, কারণ আমরা দেখেছি একটা সার্ভার বেস সিসিটিভি 6-7টা রুমের জন্য লাগাতে 20 থেকে 25,000 সর্বোচ্চ টাকা লাগে। কিন্তু এটা ইলেকশন কমিশন পারছে না এই জন্য যে আমি একদিনের জন্য করে আবার এটাকে ফেরত এনে স্টোরেজ এবং সেফ কিপিং ইজ নট ফিজিবল। ওকে, আমি তাড়াতাড়ি যাই। ড্রোন ব্যবহারের ব্যাপারে বলেছেন, বাহিনী সমূহ এবং আমাদের রাষ্ট্রীয় প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে ড্রোন ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা নাই। অন্য কেউ ড্রোন ব্যবহার করতে পারবেন না, এবং আমরা এটা বরং ড্রোন ব্যবহার করছি আমরা কিছু কিছু জায়গায়। এখানে যে প্রোটোকল আছে, এয়ার সেফটি প্রোটোকল, সেগুলো আমরা ফলো করব। আমাদের ইলেকট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম বলে ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু অ্যাপ আছে। এই অ্যাপগুলোর ব্যবহার আপনাদের সবাইকে জানতে হবে, সবাইকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সবাইকে, আমাদের ইলেকশন অফিসার। যদি আপনাদের কোনোটা বুঝতে অসুবিধা হয়, প্রয়োজনীয় প্রশিক্ষণের পরেও আমাদের নির্বাচনী কর্মকর্তারা আপনাদেরকে সহায়তা করবেন। তারাও যদি দিতে ব্যর্থ হন, দরকার হলে আমাদের নির্বাচন কমিশন থেকে সহায়তা প্রদান করা হবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ব্যাপারে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছি। আপনাদেরকে বলি, পৃথিবীর কোথাও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন 100% ব্লক করা যায় না। আমি বিশদ আর না বলি, আমরা এখানে একটা সেল করেছি অলরেডি। এই সেল হ্যাজ স্টার্টেড ফাংশনিং। ইউএনডিপি এর একটা ক্যাপাবিলিটি আছে, সেটাকে আমরা অলরেডি ডিপ্লয় করেছি। আমরা ইতিমধ্যে এখান থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করছি। আমরা যেগুলো যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, প্রথম হচ্ছে ডিসকারেজ এন্ড ডেটার। 5টা ডি আর একটা ই, এটা যদি আমরা মনে রাখি, 5টা ডি আর একটা ই। যে প্রথমত হচ্ছে ডিসকারেজ অর ডেটার, মানুষকে নিরুৎসাহিত করা ডেটারেন্সের মাধ্যমে, যে এটা করলে পারে খারাপ হবে। 2 হচ্ছে ডিনাই করা, ডিনাই করা টু দি অ্যাক্সেস টু দি টার্গেট পপুলেশন। 3 হচ্ছে ডিবাঙ্ক করা, এটা যে মিথ্যা কেউ একজন বলেছেন এটা আমরা বলে দেব। আর 4 নম্বর হচ্ছে
এটার ইফেক্টটাকে ডিক্রিট করা, 5 নম্বর হচ্ছে বিল করা, আইনের আওতায় নিয়ে আসা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এডুকেট করা। এই এডুকেট অ্যাকচুয়ালি 1 নম্বর। সাধারণ মানুষকে আমাদেরকে এডুকেট করতে হবে, নট টু বি সোয়েড বাই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়ার ফেক। কারণ আপনাদেরকে বলি, মেটা যেটা মেইন 3টা প্ল্যাটফর্ম ম্যানেজ করে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এন্ড ইউটিউব, মেটাকে আমরা বাংলাদেশে আনতে পারছি না মিটিং এর জন্য। টিকটকের সাথে আমরা মিটিং করেছি, মেটাকে আমরা পারি না। তাহলে কি আমরা এগুলো সব বন্ধ করে দেবো? সেটাও তো পারছি না। তো আমাদেরকে এগুলো করতে হবে। আর রিপোর্টিং, যারা ফেক রিপোর্ট করবে, একদিকে তো হচ্ছে এগুলো আমরা ফেক হিসেবে চিহ্নিত করে দেবো, আর 2 হচ্ছে বিভিন্ন খান থেকে রিপোর্ট করে দেন। এইগুলো রিপোর্ট করে দিলে কিন্তু আপনার কমিউনিটি প্রোটোকল অনুযায়ী এগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ওকে, সাধারণ কয়েকটা বিষয় বলে নিই। সেন্ট্রাল সেল আমরা একটা এস্টাবলিশ করেছি, আমাদের অতিরিক্ত সচিব, আমাদের ডিজি এনআইডি হুমায়ুন, একটু দাঁড়ান, সবাইকে দেখেন। হি ইজ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, প্লিজ ফল ব্যাক টু হুমায়ুন। হি উইল গিভ ইট। ওনার 14 জনকে উনি নেতৃত্ব দিচ্ছেন, রিজিয়ন ভিত্তিক আমরা একজন করে নিয়োগ দিয়েছি। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি একটা, আপনারা প্লিজ বি পার্ট অফ দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়েগুলো দেখবেন। তাহলে আপনারা বিভিন্ন জনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানতে পারবেন। আমাদের সেন্ট্রাল কোনো কিছু বলার থাকলেও ক্লারিফিকেশন সেগুলো জেনে যাবেন। আচ্ছা, আমরা মনে করি এই নির্বাচনের সার্থকতার পূর্ব শর্ত হচ্ছে 4টা। একটা হচ্ছে নিরপেক্ষতা, একটা হচ্ছে স্বচ্ছতা, একটা হচ্ছে দৃঢ়তা, আর একটা হচ্ছে একতা। আমরা যদি স্বচ্ছ থাকি, নিরপেক্ষ থাকি এবং আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে এই নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ইলেকশন অফিসিয়ালস যারা আছেন, তাদেরকে প্রায়োরিটি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে। প্রার্থীদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। বাজেটের ব্যাপারে যে কথা, কিছু বাজে অভ্যাস তৈরি হয়েছিল সেগুলো বাদ দেন। যেগুলো প্রয়োজনীয় বাজেট সেগুলো ডেফিনেটলি দেওয়া হবে, 1 পয়সাও কমানো হবে না। যেখানে যেখানে ক্রিম করা হয়েছে সেগুলো প্লিজ বেয়ার উইথ ইট। তারপরে এসেনশিয়াল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি আমরা অ্যাড্রেস করব। হেলিকপ্টার সহায়তা যেখানে প্রয়োজন সেখানে দেওয়া হবে। অফিস এবং কেন্দ্র ইত্যাদি নিরাপত্তা, আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটা নির্বাচন অফিসে হামলার ঘটনা ঘটেছে, অন্তত 3টা। আমরা ইলেকশন যত কাছে আসবে দেখা যাবে আমাদের কেন্দ্রগুলোকে টার্গেট করে কিছু নাশকতা করতে পারে, এগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে। ডিসরাপটিভ বিহেভিয়ার এবং অ্যাক্টিভিটিস এগুলো ঘটবে। চোরাগুপ্তা হামলা কারা করে? যারা ফেল করে হেরে গেছে তাদের এটা অপশন, বিকজ তার কোনো অপশন নাই। এটা হচ্ছে অপশন অফ দ্য ফেল। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে তারা এটা করতে না পারে, করতে সাহস না পায়, আর যদি করে ফেলে যেন পার হতে না পারে। এফএমএস এর ব্যাপারে বলা হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়কে এই ব্যাপারে একটু উদ্যোগ নিতে, আর আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2-1টা কার্যক্রম হাতে নিব, দেখি কি করা যায়। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা কিন্তু ওইভাবে আচরণবিধি ভায়োলেট না করে যেসব কর্মকাণ্ড করতে পারে সেগুলো করবে। একজনের প্রতিষ্ঠা বার্ষিকী ইত্যাদি ইত্যাদি এগুলো করবে, তাদের প্রশিক্ষণ করাবে। যেমন ধরেন এজেন্টদের প্রশিক্ষণ করাবে, আমরা কি নিষেধ করবো? না। সো আর আমরা চাই না যে রাজনৈতিক দল সব মাঠ ছেড়ে চলে যায়, তাহলে পরে তো অন্যান্যরা এসে এই মাঠ দখল করবে। সো রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে না, সেগুলোতে কোনো আমাদের নিষেধাজ্ঞা নাই। আমরা কোনগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছি? এমনকি আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকেও নিরুৎসাহিত করেছি প্রকল্প উদ্বোধন করতে যেতে, কারণ ওখানে উনি গেলেন, ওনার সাথে একটা পক্ষ থাকলো, এরকম ঘটনা বরিশালে ইতিমধ্যে একটা ঘটেছে, তারপরে মারামারি শুরু হলো। আচ্ছা, আইন সংশোধন হয়েছে বেশ কিছু। যারা অতীতে কাজ করেছেন, ভেবেছেন, জানেন, প্লিজ গো ব্যাক। অনেকগুলো আইন সংশোধন হয়েছে। আমরাও ইভেন আইন সংশোধনের পর প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমার পরিপত্রের সাথে আইনের এখনো গ্লিচ রয়ে গেছে, আবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে। সো আমরা প্রতিনিয়ত করেও এটা ফেস করছি, আপনারা তো আরো ফেস করবেন। দয়া করে পড়েন, বিটুইন দ্য লাইনস পড়েন, এবং কোনোখানে কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হলে সাথে সাথে ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হবে। ক্রস বর্ডার অ্যাক্টিভিটিজ এর ব্যাপারে আমরা বিডিআর এর সাথে আলোচনা করেছি, আর আমি বিস্তারিত না বলি। বিশেষ করে 3টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে: অস্ত্র, মাদক, সন্ত্রাসী। মাদক কিন্তু রিলেটেড, কারণ আপনি 10 প্যাকেট ইয়াবা ধরাই দিয়ে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করাই নিতে পারছেন একজন মাদকাসক্তকে দিয়ে। কিশোর গ্যাং অ্যানাদার আমাদের থ্রেট, এই কিশোর গ্যাং এর উপরে নজর রাখতে হবে।
স্পেশাল অ্যাটেনশন টু আওয়ার সাউথ ইস্টার্ন পার্ট, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা প্লাস আমাদের সাউথ ইস্টার্ন পার্ট, এখানে কক্সবাজার চট্টগ্রামে যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব। ইনশাআল্লাহ নেক্সট উইক আই এম প্ল্যানিং টু ভিজিট লেটস সি। আপনারা জানেন যে এবারে আমাদের গোপন কক্ষের সংখ্যা বাড়ছে কেন্দ্রের ভিতরে। এটার ব্যাপারে আগে থেকে দরবারের অনুশীলনের সময়, প্রশিক্ষণের সময় আবারও এই অনুশীলনটা করবেন। সাংবাদিক এবং পর্যবেক্ষকদের কাজ আপনাদেরকে শুধু বলি, আমার লেট আস নট বি আনহ্যাপি। আমি আমার দেখা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি অন্যতম পেশাদার সাংবাদিকতা দেখতে পাচ্ছি। ব্যত্যয় নাই তা না, ব্যত্যয় আছে। যেমন ওসমান হাদির ঘটনা ঘটলো শুক্রবারে, আমরা রবিবারের দিন জরুরি মিটিং কল করলাম, একটা সংবাদ মাধ্যম এটাকে ট্রিট করেছে এভাবে, 2 দিন ছুটি কাটিয়ে মিটিং করলো ইলেকশন কমিশন। এটা এখন আমি কি বলবো যদি তারা এই অপশন দেন। গতকালকে খুলনার ঘটনা ঘটলো, একটা সংবাদ মাধ্যম ট্রিট করলো প্রথমেই যে আবার প্রকাশ্যে রাস্তার উপরে গুলি। মানে আমি কিন্তু এখন যদি এটা থেকে যদি কোনো একটা ভ্যান্ডালিজম শুরু হয়ে যেত, কে এটাকে নিয়ন্ত্রণ করতো? এখন এই দায়িত্ব তো আর আমরা বলতে পারবো না, এটা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, মিডিয়া মালিক যারা আছেন তারাই নিয়ন্ত্রণ করবে। বাট জেনারেলি স্পিকিং উই আর ভেরি হ্যাপি উইথ দ্য প্রফেশনালিজম অফ দি জার্নালিস্ট। এবং তারা সবাই আমাদেরকে সমস্যা, বিশেষ করে আমাদের আরএফইডি ফ্রেন্ডরা অ্যাসিওর করেছেন যে আমরা যে ন্যাশনাল সিচুয়েশনে এখানে দাঁড়িয়ে আছি, তারা সবাই আমাদের সাথে একই কজ আমাদের সাথে আছেন। কিন্তু তাদের যে কাজটা ক্লাসিক্যাল কাজ, সেটা করতে দিতে হবে। ওকে, আপনারা দয়া করে একটু মাঠে বেশি যাবেন, এটা আমার বিনীত অনুরোধ। অফিস কেন্দ্রিক হয়ে যান না। আপনারা যত মাঠে যাবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যত মাঠে যাবেন, আপনাদের কমিটিগুলো, যে মনিটরিং কমিটি, সার্ভেলেন্স কমিটি ইত্যাদি কমিটিগুলো আছে, যত মাঠে যাবেন তত ভালো ইমপ্যাক্ট আপনারা পাবেন। আমি আবারও বলি, কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন, এর কোনো বিকল্প নাই। লেট আস নট বি প্যারোকিয়াল। আমাকে যদি একটু আরেকজনের দরজায় এক কদম হেঁটেও যেতে হয়, আমরা এই দাপ্তরিকতা বাদ দিই, আমরা সবাই একসাথে মিলে চলেন, হ্যান্ড ইন গ্লাভস কাজটা উঠিয়ে নিই। ভোটারদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেন ভোটের কাজে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি অফিস যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল প্রতিষ্ঠান যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।